তুমি ঠিক যে বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে চাও সেই বিশ্ববিদ্যালয়ে প্রশ্ন বিশ্লেষণ করা বিগত বছরের প্রশ্ন বিশ্লেষণ করাটা খুব বেশি জরুরি, কারণ বিগত বছরে কোন কোন জায়গা থেকে প্রশ্ন এসছে এই প্যাটার্নটা ধরতে পারলে প্রস্তুতির অর্ধেকটা হয়ে যায় অলমোস্ট। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিগত বছরের প্রশ্নগুলো সমাধান করার চেষ্টা করছি, যার ধারাবাহিকতায় আমরা কয়েকটা সালের প্রশ্ন তোমাদেরকে দেওয়ার চেষ্টা করব। 2023-24 সেশনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসা প্রশ্নগুলোকে আমরা সমাধান করার চেষ্টা করব। ইংরেজিতে যে 15টা প্রশ্ন ছিল, প্রথম প্রশ্নে আমরা দেখার চেষ্টা করছি কি বলেছে যে শি হ্যাজ বিন দ্য প্রিন্সিপাল অফ দ্য স্কুল ড্যাশ লাস্ট 5 ইয়ার্স। গত 5 বছর ধরে সেই স্কুলের প্রিন্সিপাল ছিল। তাহলে 5 বছর বলে নাই যে ঠিক কত সাল থেকে, এক্স সাল থেকে ওয়াই সাল পর্যন্ত ছিল। যেহেতু এরকম অর্থ দেয় নাই, তার মানে এখানে যদি অর্থ এরকম এক্স থেকে ওয়াই দিত তাহলে আমরা সেখানে সিন্স ব্যবহার করতাম। যেহেতু দেয় নাই, শুধু বলছে 5 বছর ধরে, লাস্ট 5 ইয়ার্স, তাহলে সেখানে ছিল ফর লাস্ট 5, শি হ্যাজ বিন দ্য প্রিন্সিপাল অফ দ্য স্কুল ফর লাস্ট 5 ইয়ার্স। সো এখানে ডিউরিং দরকার নাই, সিন্সও দরকার নাই, টু তো হচ্ছেই না। বি নাম্বারটা হচ্ছে ফর। আসছে কোত্থেকে? ইউজুয়ালি টেন্সও আমরা ধরতে পারি, আবার মানে প্রিপোজিশনও ধরতে পারি। আলটিমেটলি আমরা এটাকে ধরলাম যে টেন্স অথবা প্রিপোজিশন দুইটাতেই রাখলাম, দেখি পরে কোনটাতে আমরা এটাকে বসানো যায় কিনা। চলো নাম্বার 2, হাউ মেনি টাইমস ড্যাশ। অনেক বছর আগে এই ধরনের প্রশ্ন আসছিল। অনেক বছর মানে যখন আমি পরীক্ষা দিয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে 2011-12 সেশনে, 11-12 সেশনের ওই বছরের আগের বছর 2010-11 সেশনে এই প্রশ্নটা আসছিল একটা, যে তুমি কখনো কক্সবাজার গেছো কিনা, হ্যাভ ইউ এভার বিন টু কক্সবাজার। এই জায়গা থেকে আসছিল যে এখানেও হাউ মেনি টাইমস, তুমি কতবার গেছো বাইরে। তাহলে হ্যাভ বিনটা ছিল তখনের প্রশ্নের অ্যান্সারে, বাট এখন উত্তরে মানে প্রশ্নে চলে আসছে, অ্যান্সারে নাই। হ্যাভ ইউ বিন, হাউ মেনি টাইমস হ্যাভ ইউ বিন টু অ্যাবাউট, কতবার গেছো। তাহলে ওয়ার বসতেছে না, হ্যাড বসতেছে না, কারণ বাইরে তুমি কতবার গেছো সেটা ডিড ইউ নাই, হ্যাভ ইউ বিন টু। তুমি কতবার, হাউ মেনি টাইমস হ্যাভ ইউ বিন, কতবার তুমি দেশের বাইরে গেছো, এই ধরনের অর্থে ব্যবহৃত হচ্ছে। আসছে কোত্থেকে? সেন্টেন্সের প্যাটার্ন ধরলে আমরা পারবো, ঠিক আছে, সেন্টেন্স ধরলেও পারবো, আবার রাইট ফ্রম ভার্বসের জায়গা থেকেও আমরা এটা ধরতে পারবো। নাম্বার 3, ফর মাইসেলফ আই চোজ দ্য চিপেস্ট ডিশ অন দ্য মেনু। টেক্সট বই থেকে আসছে, আগের যে টেক্সট বই ছিল সেখানে এই যে লাঞ্চন, তোমরা এটা পড়ছো হচ্ছে সম্ভবত ন্যারেশনের গল্পে পড়ছো এটা তোমাদের এইচএসসি লাইফে, ঠিক আছে। তাহলে আসো, আমি চিপেস্ট ডিশটা নিছিলাম, সেটা কি ছিল? ওই যে মনে আছে লাঞ্চনের গল্প, যে বেশি খাও না, তখন সে বলছে হিউমারাসলি বলছে হ্যাঁ ঠিক আছে আমি আজকে রাতে খুব বেশি খাবো না। তো এখানে সে যেটা করছিল গল্প থেকে হুবহু আসছে। তো অ্যান্ড দ্যাট ওয়াজ, এই লাইনটা ছিল দ্যাট ওয়াজ এ মাটন চপ, আমি মাটন চপ থেকে নিয়েছিলাম, ঠিক আছে। ইউজুয়ালি এটা সেন্টেন্সের প্যাটার্ন থেকে আসে, বাট যেহেতু আগে পুরোনো একটা টেক্সট রয়েছে এই গল্প ছিল, লাঞ্চনের গল্প, সেখান থেকেও দিছে। আসো নাম্বার 4, শি ওয়াজ সিলেক্টেড ফ্রম ড্যাশ কম্পিটিটর্স। অনেকজন, 400 জন কম্পিটিটর্সের এর মধ্যে, তাদের মধ্য থেকে নেওয়া হয়েছে। সো মধ্যে যদি ওয়ান আর ওয়ান 2 থাকে তখন আমরা বিটুইন ব্যবহার করি। হ্যাঁ, 2 জনের মধ্যে যদি হয় তাহলে আমরা বিটুইন ব্যবহার করি। 2 এর অধিক যদি হয় 2+ তখন আমরা হচ্ছে অ্যামাং ব্যবহার করি, ঠিক আছে। এখন 400 কি 2 এর কম না বেশি? ডেফিনেটলি 2 এর বেশি। সো আমরা দেখবো কেটে সেটা পেটে অ্যান্সার কি অ্যামাং বসবে, নিয়ার টুয়ার্ডস বিটুইন বসতেছে না, ঠিক আছে। আচ্ছা, কোথায় আছে এই ধরনের ব্যবহার? আমরা কমন সেন্স কাজে তো লাগাবোই, এর বাইরে আমরা যখন পড়তেছি গ্রামার সেগুলোকে যেমন দেখবো, আমরা দেখবো যে আমাদের বইয়ে এই যে এই গল্পটা তখন ছিল ভ্যালেন্টিনা তেরেস্কোভার গল্প, সেখানে বলা ছিল যে তাকে যখন তেরেস্কোভা ওয়াজ সিলেক্টেড ফ্রম দ্য প্রজেক্ট অ্যামাং মোর দেন 400 অ্যাপ্লিকেন্টস। এক্স্যাক্টলি এইটাই, এই 400 কথায় সংখ্যাটা তুলে দিছে, শুধু 400 অ্যাপ্লিকেন্টস। এটা বই থেকেই আসছে, ঠিক আছে। মজার ব্যাপার হচ্ছে এই বছর অনেকগুলো প্রশ্ন বই থেকে আসছিল। এটা দেখো, হাউ ডাজ জাঙ্ক ফুড ড্যাশ ফ্রম ফাস্ট ফুড। প্রশ্ন আসছে হাউ ডাজ, আমরা আগে একটু দেখি যে কত ক্রিটিক্যাল গ্রামার। হ্যাঁ, মনে হচ্ছে আমাদের হাউ ডাজ যেহেতু বসছে ভার্ব 1, জাঙ্ক ফুড, তাহলে এরপরে অক্সিলারি বসে গেছে, এইখানে ভার্ব 1 দিলেই হবে, এর সাথে এস বা ইএস দেওয়ার কোনো প্রয়োজন নাই, কারণ এখানে ডাজের সাথে এস বা ইএস বসে গেছে। তাহলে 4টা অপশন যে আমরা নিচে দেখতেছি, ডিফারেন্ট, এখানে লাগবে ভার্ব 1, ডিফারেন্ট হচ্ছে ডিফারেন্ট কি হিসাবে ব্যবহৃত, অ্যাডজেক্টিভ হিসাবে ব্যবহৃত, ডিফারেন্স হচ্ছে নাউন, ডিফার বানান ভুল, একমাত্র ডিফার, এটাই রাইট অ্যান্সার। এত গ্রামার মাথা নষ্ট হয়ে যাচ্ছে, কিন্তু এই গ্রামার আমরা কই পাই? এই সেমটা প্রশ্ন ছিল বইয়ের, টেক্সট বইয়ের প্রশ্ন, হাউ ডাজ জাঙ্ক ফুড ডিফার ফ্রম ফাস্ট ফুড। নাম্বার প্রশ্ন, ফ্রিকুয়েন্ট জাঙ্ক ফুড, এটা নতুন বইয়ে নাই, পুরোনো বইয়ে ছিল যে জাঙ্ক ফুড খাইলে কি হয়, তো এটা বলছে ফাস্ট ফুড থেকে জাঙ্ক ফুড মানে কীভাবে হয়। ঠিক এর আগের লেসন মানে 3টা পেজ আগে আরেকটা গল্প ছিল, ওইখান থেকে আরেকটা প্রশ্ন আসছে। 5 নাম্বারটা গেল, তাহলে আমাদের এটা কোন জায়গা থেকে আসছে? আমরা দেখবো যে এইটা আসছে রাইট ফ্রম ভার্ব থেকে, আমরা ধরলাম। ওকে, 6 নাম্বার প্রশ্ন দেখো, হোয়াট ইজ সিনোনিম অফ অ্যানিমোসিটি। আসছে সিনোনিম থেকে আসছে, তার মানে ভোক্যাবস থেকে আসছে, ভোক্যাবস থেকে প্রশ্ন আসছে, মেমোরাইজিংয়ে থাকবে, মেমোরাইজিং ভালো করে পড়তে হবে।
অ্যানিমোসিটি মানে কি? শত্রুতা। তাহলে হারমোনি মানে তার ঠিক বিপরীত। সেরেনিটি, এনমিটি এগুলো সব হয় না একটাও, একমাত্র এনমিটি আমরা দেখবো। অ্যানিমোসিটি মানে হচ্ছে শত্রু ভাবাপন্ন এমন কিছু দেখায়। সো ভোক্যাবস থেকে এগুলা টেক্সট বইয়ে অহরহ এই ধরনের ওয়ার্ড থাকে, বাট আমি আনলাম না কারণ এগুলো খুব কমন ওয়ার্ড। নাম্বার 7, আসো মজা লাগবে এবার দেখো। হাউ ডাস, একটা প্রশ্ন করছে, হাউ ডাস দ্য ফুড অ্যাফেক্ট পূর্ণিমাস লাইফস্টাইল। নর্মাল মনে হচ্ছে বাক্য, পূর্ণিমা লাইফস্টাইল কিভাবে অ্যাফেক্ট করে। ওকে, অ্যাফেক্ট ভার্ব, ইফেক্ট হচ্ছে নাউন, তাহলে এখানে আগে ইফেক্ট বাদ গেল। হাউ দ্য ফুড এফেক্ট, দ্য ফুড এফেক্ট বলছে কিন্তু আগে কোনো অক্সিলারি ব্যবহার করে না, এটাও বাদ গেল। হাউ ওয়াজ দ্য ফুড, ওয়াজ বসলে এফেক্ট হয় না, এফেক্টিং বা সামথিং বসতে পারতো, ভার্ব আর ইয়া মিলতেছে না অক্সিলারির সাথে, তাহলে ডাজের পরে ভার্ব ওয়ান, ওই যে ওইখানে ডিফার বসছিল, এই নাম্বারটা রাইট অ্যান্সার। বহুত ক্রিটিক্যাল, আমাদের মাথা নষ্ট হয়ে গেছে। মজার ব্যাপার, এই সেম জিনিস আবারও প্রশ্নের মধ্যে, বইয়ের প্রশ্নের মধ্যে ছিল, হাউ ডাজ দ্য ফুড এফেক্ট পূর্ণিমাস লাইফস্টাইল, কিভাবে এই ফুড পূর্ণিমার লাইফস্টাইলকে এফেক্ট করতেছিল। একে তো হচ্ছে এফেক্ট আর ইফেক্টের ব্যবহার আমাদের মাথায় থাকে, ইফেক্ট হচ্ছে অলওয়েজ নাউন আর এফেক্ট হচ্ছে ভার্ব, সেইটার জায়গায় একদম প্রশ্ন থেকে এই এই পেজ নাম্বারটা থাকলে ভালো হতো। ইংলিশ ফর টুডে তোমাদের বইয়ের মধ্যে ছিল, পুরোনো বই, এইটার ঠিক 3টা পেজ পরে ছিল এই লেসনটা। মানে টিচাররা এখন টেক্সট বইয়ের কত গভীর থেকে প্রশ্ন করেন এটা বোঝার জন্য এই দুটো প্রশ্ন খুব জরুরি, যে টেক্সট বইয়ের ভেতর থেকে ডিরেক্ট প্রশ্নকে এবার অ্যান্সার হিসাবে তারা তুলে নিয়ে আসতেছেন। 4টা অপশন দিয়ে তোমাদেরকে গ্রামারের অনেক কলকাঠি নাড়তেছেন এমন মনে হচ্ছে, বাট এটা যদি আমরা একটু ভালো করে বইগুলো পড়ি খুব সহজে আমরা দেখবো যে এই গ্রামারগুলোকে অ্যাপ্লাই আমরা করতে পারতেছি। ঠিক আছে, আসো, চুজ দ্য কারেক্ট অ্যাডভার্ব। অ্যাডভার্ব চুজ করতে বলছে, তাহলে প্রিটি হচ্ছে অ্যাডজেক্টিভ, প্রিটিফাই ভার্ব হইতে পারে, প্রিটি আর নাই অর্থ নেই, একমাত্র প্রিটিলি হচ্ছে অ্যাডভার্ব। তাহলে পার্টস অফ স্পিচ থেকে প্রশ্ন হয়, পার্টস অফ স্পিচ থেকে প্রশ্ন হচ্ছে, অ্যাডভার্ব থেকে প্রশ্ন হয়েছে। আচ্ছা, নাম্বার 9, চুজ দ্য কারেক্ট অ্যান্সার। এই প্রশ্নটা নিয়ে ওই বছর বেশ ভালো এক ধরনের বিতর্ক তৈরি হয়েছিল, যে প্রশ্ন আসলে কোন কোন জায়গা থেকে হয়, মডার্ন গ্রামার নাকি মানে রেগুলার কনভেনশনাল গ্রামার। আসলে এত কিছুর মধ্যে আমরা যাবো না, আমরা থাকবো টেক্সটে। এটাকে আমি এখনো মানি, এই নীতিতে আমি এখনো আছি, কারণ এটা আমার মানানো নীতি না। এই নীতির কথা বলছে অ্যাডমিশন ঢাকা বিশ্ববিদ্যালয় যখন বিজ্ঞপ্তি দেয় তখন, যে এইচএসসিতে পঠিত টেক্সট বই অনুযায়ী প্রশ্ন হবে, বাংলাতে, ইংরেজিতে, জিকেতেও, মানে আসছে যেসব বই আছে সেগুলোতে। তাহলে খেয়াল করো, সাইক্লিং ইজ ড্যাশ গুড এক্সারসাইজ। সাইকেল তো হয় না, টু সাইকেল ইজ বাকি প্যাটার্নের সাথে মিলতেছে না, আমার জিরান দরকার, টু সাইকেল ইজ গুড এক্সারসাইজ। আচ্ছা, ইদানিং আমরা ইউজুয়ালি জানি মানে মডার্ন গ্রামার অনুযায়ী এক্সারসাইজ হচ্ছে আনকাউন্টেবল নাউন, মডার্ন গ্রামার অনুযায়ী আনকাউন্টেবল নাউন। তাহলে তার আগে স্বাভাবিকভাবেই ডিটারমিনার বসবে না, কোনো আর্টিকেল দিতে পারবো না, তাহলে এটা রাইট হওয়া উচিত, সত্য। কিন্তু এই এক্সারসাইজ ওয়ার্ডটাকে আমাদের বইয়ে, এই যে মেডিটেশন, নতুন বইয়ে নাই, আগের বইয়ে ছিল, দ্য ট্রেনার্স হু হেল্প বিগিনার্স উইথ সাম এক্সারসাইজেস, তারা কাউন্টেবল মনে করছেন আগের নিয়ম অনুযায়ী, ট্রেডিশনাল গ্রামার অনুযায়ী। সো এইখানে সেই শর্তে আমরা এ গুড এক্সারসাইজ বলতে পারবো, যদিও বলা উচিত আ গুড ফর্ম অফ এক্সারসাইজ, তাইলে আর এক্সারসাইজকে ধরে না, কিন্তু এখন রাইট ভাই, কারণ আমার বইয়ে দেয়া আছে। এটা নিয়ে বিশাল বিতর্ক হয়েছিল, আমরা এটার পক্ষে ছিলাম, অন্যরা সব এটার পক্ষে ছিল, নানান গ্রামার ধরাধরি হয়েছে, বাট আলটিমেটলি দেখছে আলহামদুলিল্লাহ আমাদের বাচ্চারা এটাই অ্যান্সার করছিল, কারণ টেক্সট থেকে পড়াইছিলাম, এটাতেই মার্কস আসছিল আলহামদুলিল্লাহ, এটাই মানে সঠিক উত্তর হিসেবে বিশ্ববিদ্যালয় নিচ্ছে। সো টেক্সট বইটা পড়াটা খুব জরুরি ভাই। আসো, অ্যান্টোনিম অফ এনশিয়েন্ট, এনশিয়েন্ট শব্দ প্রাচীন, রাইট, বইয়ে আছে, টেক্সট থেকে প্রশ্ন আসছে, প্রশ্ন ভোক্যাবস থেকে হয়েছে, সত্য, ভোক্যাবস থেকেই প্রশ্ন হয়েছে, বাট এই ভোক্যাবস টেক্সটেই লুকায় আছে, দেখবো আমরা কোত্থেকে। এই যে দেখো, ওই আগে যেটা একই বই, মানে এই পেজে এইটা ছিল, ক্রিয়েটিং ইনার, দেখো মজা লাগবে, মেডিটেশন আওয়ার টাইম, টেনশন হাবি যাবে, এই সেম জিনিসটাই পরের পেজে এটা ছিল। ঠিক আছে, আচ্ছা যাই হোক, কোথায়, ফ্রম দ্য এনশিয়েন্ট টাইম, এই যে এনশিয়েন্ট কথাটার উল্লেখ এখানে আছে মেডিটেশনেই। সো এনশিয়েন্ট শব্দের অর্থ কি? প্রাচীন। তা আমাকে কি বলছে? অ্যান্টোনিম খুঁজে বের করতে বলছে, কিন্তু সিনোনিম খুঁজে বের করতে বলে নাই। তাহলে আসো, প্রশ্ন পড়াটা জরুরি, 4টা অপশনকে খোঁজো। আর্কাইক মানে এনশিয়েন্ট, হিস্টোরিক মানে এনশিয়েন্ট, এন্টিক মানে এনশিয়েন্ট, চাইছে কি? কন্টেম্পোরারি। কন্টেম্পোরারি মানে হচ্ছে সমসাময়িক, সমসাময়িক। এই জায়গা থেকে আমরা দেখব যে এটা হচ্ছে আমার এই মুহূর্তে রাইট অ্যান্সার, কারণ এটা অ্যান্টোনিম অর্থ দিছে। আসো, তাহলে ভোকাবস থেকে আসছে কিন্তু টেক্সট থেকে আসছে। নাম্বার 11, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। আই বট 2 pairs of trouser। কারেক্ট সেন্টেন্স চাইছে, কিন্তু অনেক সময় ইনকারেক্ট সেন্টেন্স চাই।
পেয়ার্স হওয়ার কথা। ক্যান ইউ গিভ মি সাম অ্যাডভাইসেস, অ্যাডভাইস হবে I read a poetry about horse অথবা দ্য পোয়েট্রি অ্যাবাউট দ্য এ হর্স, দুইটা হওয়ার কথা, আর্টিকেল হবে এখানে। হ্যামলেট ইজ শেক্সপিয়ার্স ওয়ান অফ মোস্ট ফেমাস ওয়ার্কস সাধারণত আনকাউন্টেবল নাউন, ওয়ার্কসের সাথে এস বাই এস হয় না সাধারণত, কিন্তু যখন সাহিত্যকর্ম বোঝায় তখন অনেকগুলা কাজ থাকতে পারে, এই অর্থে ওয়ার্কস বসতে পারে। তার মানে এই ভদ্রলোক এই মুহূর্তে রাইট আছেন। সো ডি নাম্বারটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ঠিক আছে, আসছে কোন জায়গা থেকে? সেন্টেন্স থেকে আসছে। অনেকগুলো প্রশ্ন আসছে সেন্টেন্স থেকে, কিন্তু দেখলাম 4-5টা চলে আসছে মনে হয় এখন পর্যন্ত। সেন্টেন্স থেকে প্রশ্ন আসছে। ড্যাশ ফলোইং সেন্টেন্স আর ইন্টারজেকশন অন ইট। যখন ইন্টারজেকশন বলতেছে তার মানে আমরা বুঝতেছি পার্টস অফ স্পিচ থেকে প্রশ্ন আসছে, রাইট? তাহলে আমরা লিখবো পার্টস অফ স্পিচ থেকে দুটো প্রশ্ন চলে আসছে পার্টস অফ স্পিচ থেকে এই বছর। ঠিক আছে, আসছে অ্যাডভার্ব থেকে আসছে আর ইন্টারজেকশন থেকেও আসছে। ওয়াল, এইখানে আমরা এটা ব্যবহার করতে পারতাম, করে নাই, বাট আমাকে বুঝতে হবে। ওয়াল, ইট ইজ টাইম টু সে গুড বাই। তাহলে এটা হইতে পারে হি স্টাডিড হার্ড ইয়েট কুড নট পাস, বসে নাই, এখানে কানেক্টরস বসছে, কনজাংশন। ইট ইজ নট হোয়াট আই ওয়ান্ট, এইখানে ইমবেডেড কোশ্চেন বসছে, কানেক্টরসি বসছে, ক্লজ মেকার বসছে। ডু ইউ নো ওয়্যার দ্য প্ল্যানেট লাইফ, প্রশ্নবোধক করেই দিছে। সো আমার আলটিমেটলি এটা হচ্ছে ইন্টারজেকশনের একটা বাক্য, সেটা হচ্ছে এই নাম্বারটাই আমার রাইট আনসার। প্রশ্ন আসছে কোত্থেকে? পার্টস অফ স্পিচ থেকে। ইজি। নাম্বার 13, হুইচ ওয়ার্ড ইজ মিসস্পেলড? গত বছর 2টা বছর টানা স্পেলিং থেকে পরপর প্রশ্ন আসছে, 23-24, 24-25। রিসিভ, রিসিপ্ট, রিসেস, রিসেন্ট। আচ্ছা খেয়াল করো, মিসস্পেলড বলছে কিন্তু ঠিকঠাক স্পেলিং বলে নাই, ভুল স্পেলিং আছে কোনটা? আসো বইয়ে আছে, বই থেকে জাস্ট দেখে দেখে এই যে দেখো, গিফটস আর রিসিপ্ট এখনো আছে, এটা নতুন বইও আছে। গ্রেট ব্রিটেনে অভ্যাসটা কি? গিফটস আর ওপেন অন রিসিপ্ট, সেগুলা অন রিসিপ্ট, RECEIPT। তাহলে বিফোর আই, এইখানে আই বিফোর ই হয়ে গেছে বি নাম্বারটা, তার মানে আমার হচ্ছে ভুল আছে, এটাই আমার কাছে চাইছে। স্পেলিং থেকে প্রশ্ন আসছে। নাম্বার 14, আইডেন্টিফাই দ্য টাইপ অফ সেন্টেন্স। আবারও সেন্টেন্সের কাইন্ডস থেকে প্রশ্ন আসছে, তার মানে একদম কোর জায়গা থেকে, খুবই ইজি জায়গা থেকে। রোমিও অ্যান্ড জুলিয়েট বাই উইলিয়াম শেক্সপিয়ার ইজ এ গ্রেট ওয়ার্ক ইন মাই ওপিনিয়ন। নর্মাল কথাবার্তারে বলা হয় ডিক্লারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভে হলে আদেশ নিষেধ অনুরোধ, ইন্টারোগেটিভ বুঝাইলে শেষে একটা প্রশ্নবোধক চিহ্ন থাকতো, এক্সক্লামেটরি বুঝাইলে শেষে একটা এক্সক্লামেশন চিহ্ন থাকতো, কিছুই নেই, নর্মাল আলাপ, বি নাম্বার ডিক্লারেটিভ। ওকে, নাম্বার 15, লাস্ট বাট নট দ্য লিস্ট, ফিগার স্পিচ। আগের বছর পরপর 2 বছর এই প্রশ্ন আমরা দেখছি। ফিগার স্পিচে কি বলা আছে? টেরিবল বিউটি ইজ বর্ন। অক্সিমরন কিভাবে বুঝলাম? টেরিবল আর বিউটি দুটো একসাথে থাকে না, ঠিক আছে? রেগুলার সে ইরেগুলার, ঠিক আছে? বাংলায় লিখি, আচ্ছা ইংলিশে লিখি, রেগুলারলি ইরেগুলার, এই ধরনের ওয়ার্ড, ঠিক আছে? রেগুলারলি ভয়ঙ্কর সুন্দর, এই যে টেরিবল বিউটি, বাংলায় বলি ভয়ঙ্কর এবং সুন্দর একসাথে বসে না, রাইট? সো এই জিনিসগুলো হচ্ছে অক্সিমরন বসে, পরপর দুইটা বিপরীত শব্দ, মেটাফোর আইরনি পারসিমিউশন আগে পড়ছি আমরা। সো আসো এবার কোন কোন জায়গা থেকে প্রশ্ন আসছে মিলাই হিসাবটা আমরা দেখবো। 5টা প্রশ্ন আসছে সেন্টেন্সের প্যাটার্ন। ভোকাবুলারি থেকে 2টা প্রশ্ন আসছে। পার্টস অফ স্পিচ থেকে এই বছর 3টা প্রশ্ন চলে আসছে। বাদ বাকি টেন্স, রাইট ফর্ম, ভার্ব, ফিগার স্পিচ, প্রিপোজিশন অন্যান্য মিলে, যদিও এটা পার্টস অফ স্পিচে যায়, আমি আলাদা করে রাখছি, 4 প্রশ্ন আসছে। সো এই যে টপিকগুলো দেখো, রেগুলারলি কিন্তু এগুলো থেকেই রেগুলার প্রশ্ন হয়। সো যদি একটু ভালো করে আমরা এটাকে একটু পড়তে পারি, আমরা যদি নিজেদের প্রস্তুতির জায়গাটাকে সবল করতে পারি আর সাথে ঠিকঠাক রাখতে পারি, ইজি চান্স পাওয়া, রাইট? সো আর একটা বছরের প্রশ্ন আমরা সমাধান করলাম 23-24 সালে যে প্রশ্নগুলো আসছিল সেগুলো।